হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসে। আজকে তোমাদের যে আমি চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ক্লাস 11-এর এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট। প্রথম ইউনিটটা আমি তোমাদের শুরু করব। এই প্রথম ইউনিটটা একটু কেমন একটা টাইপের, সেই জন্য আমি দ্বিতীয় ইউনিট থেকে শুরু করছি। আস্তে আস্তে এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে তখন আমি ইউনিট 1 শুরু করব। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসটা তোমরা ক্লাস 7 থেকে, অ্যাটমিক স্ট্রাকচার নাম না জানলে পরমাণুর গঠন হিসাবে, সরি, পরমাণুর গঠন এই নামটা তোমরা ক্লাস 7 থেকে শুনে এসো। পরমাণুর গঠন তোমরা শুনেছো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, পরমাণুর কেন্দ্রে কে থাকে, পরমাণুর কোনটা নিউক্লিয়াস, কোনটা ইলেকট্রন, কোনটা প্রোটন, এই এইগুলি তোমরা ক্লাস 7 থেকে শিখে এসছো। এখন এইটার পাশাপাশি কিভাবে ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়েছে, তারপর ইলেকট্রন প্রোটন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কেমন ভাবে ঘোরে, কিভাবে আস্তে আস্তে ডিটেলসে আমরা আগে সিম্পল ভাবে শিখেছি, আস্তে আস্তে চাপের দিকে একটু যাব। দেখো, পরমাণুর গঠন। পরমাণুর গঠন কি? প্রথমত আমরা একদম ছোটবেলা থেকে শিখে এসেছি ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের মত অনুযায়ী কি ছিল? ডাল্টনের মত অনুযায়ী ছিল পরমাণুকে আর ভাঙা যায় না। পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু 19 শতাব্দীর শেষের দিকে আমরা জেনেছি যে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি আছে। অ্যাকচুয়ালি 19 শতাব্দীর শেষ দিকে আমরা যখন গামা রশ্মি, এক্স রশ্মি প্রভৃতি আবিষ্কারের ফলে এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পরমাণুর মধ্যে যে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা জানতে পারি। তাহলে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কি ছিল? পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরবর্তীকালে যখন আমরা এক্স রশ্মি, গামা রশ্মি আবিষ্কার হওয়ার পর দেখেছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে, তখন আর এই ডাল্টনের পরমাণুবাদটার ত্রুটি দেখা দিল। যে পরমাণুকে অবিভাজ্য বলেছিল কিন্তু ভাঙা যাচ্ছে, ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি পাওয়া যাচ্ছে। তাহলে ডাল্টনের এই পরমাণু মডেলটা ত্রুটি, যে এটা আমরা জানতে পারি। এরপরে আরো জানতে পারি যে পরমাণুর মধ্যে 35 রকমের সাব অ্যাটমিক পার্টিকেল আছে। পরমাণুর মধ্যে 35 রকমের সাব অ্যাটমিক পার্টিকেল আছে। মধ্যে 35 রকমের সাব এই 35 রকমের সাব অ্যাটমিক পার্টিকেল আছে। এবার এই সাব অ্যাটমিক পার্টিকেল আমরা প্রথমে বলেছিল যে এর মত অনুযায়ী যে পরমাণু অবিভাজ্য, কিন্তু দেখছি যে 35 রকমের সাব অ্যাটমিক পার্টিকেল আছে। এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকে তিনটে ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের সিলেবাসে যে বোরের তত্ত্ব থেকে আছে, কিন্তু বোরের তত্ত্ব পড়তে গেলে আমার এই হিস্ট্রি গুলো জানা দরকার। সেই জন্য আমি একবার এইগুলো আগে সামারাইজ করে তোমাদের সামনে উপস্থাপন করছি, তারপর আস্তে আস্তে বোরের তত্ত্বে আমরা যাব। এইগুলো না জানলে বোরের তত্ত্বে যাওয়া সম্ভব হবে না, সিলেবাসে না থাকলেও এইগুলো একটু পড়তে হবে। তাহলে কি? স্টেবল, এর মধ্যে 3 রকম সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে পড়ে স্টেবল, আনস্টেবল, আর একটা হচ্ছে মিক্সড।
স্টেবলের মধ্যে কি পড়ে? স্টেবলের মধ্যে পড়ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর আনস্টেবলের মধ্যে পড়ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইত্যাদি। আর মিক্সডের মধ্যে পড়ছে আমার ডয়টেরন আর আলফা কণা। তাহলে আমরা 3 রকমের দেখলাম সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটমের মধ্যে আরো 35 রকমের যে বিভিন্ন পদার্থ আছে সেগুলোর মধ্যে স্টেবলের মধ্যে পড়ছে কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আনস্টেবলের মধ্যে পড়ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আর মিক্সের মধ্যে কি কি পড়ছে? ডয়টেরন আর আলফা কণা। এই ডয়টেরন যেন গুলিয়ে ফেলবে না, যে হাইড্রোজেন পরমাণু 3টি আইসোটোপের মধ্যে ডয়াটোরিয়াম, সেটা ছিল ডয়াটোরিয়াম বা ভারী জল ডয়াটোরিয়ামটা কি ছিল? H12, সেটা কিন্তু ডয়াটোরিয়াম। কিন্তু এটা হচ্ছে ডয়টেরন, এটা সম্পূর্ণই আলাদা। তাহলে পরমাণুর মধ্যে যে সাব অ্যাটমিক পার্টিকেল দেখলে যে এর মধ্যে আমাদের পড়তে হবে এই 3টে, মেনলি পড়তে হবে এই 3টে। এগুলিকে বলা হচ্ছে পরমাণু গঠনকারী কণা। তাহলে এই 3টে পড়লে আমাদের মিটে যাবে সমস্যা। এইগুলো এমনি জেনে রাখো, কিন্তু বেশি পড়ার দরকার নেই, এই 3টেই মেনলি। দেখো এরপরে আসছে আসবে তোমার যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টে কিভাবে আবিষ্কার হয়? ইলেকট্রন আবিষ্কার হয় ক্যাথোড রশ্মির পরীক্ষা থেকে, প্রোটন আবিষ্কার হয় অ্যানোড রশ্মির পরীক্ষা থেকে, আর নিউট্রন তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে। দেখো নিউটন আবিষ্কারের যে তেজস্ক্রিয় বিক্রিয়া সেটা আমরা দেখাবো। দেখো তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে কি পড়ছে? বেরিলিয়াম, যেটা কিভাবে তৈরি হয়? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 4, আর ভর সংখ্যা হচ্ছে 9। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমার একটা আলফা কণা। আলফা কণা কি? রাদারফোর্ডের মডেল যখন পড়বে তখন বুঝতে পারবে যে আলফা কণাটা কি। এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 আর ভর সংখ্যা 4। তাহলে এদের এটা হচ্ছে আলফা কণা। এর সঙ্গে এটা যুক্ত হয়ে তৈরি করছে কার্বন। কার্বনের ভর সংখ্যা হয় 6। দেখো এই পারমাণবিক সংখ্যা এখানে 4 আর এই 2 যুক্ত হয়ে 6, আর এর ভর সংখ্যা হয় 12, প্লাস তৈরি হয় নিউট্রন।
নিউটনকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এর টোটাল ভর সংখ্যাটা হচ্ছে 9 আর 4 13 হয়, এখানে দেখো 12 আর 1 13, তাহলে দুই দিকে ব্যালেন্স হয়ে গেল। আর এখানে 4 আর 2 6, দেখো এখানে 6, তাহলে এটা বোঝা গেল। এটা একবার শুধু মাথায় রাখবে, এমনি খুব একটা পরীক্ষায় আসে টাসে না এটা। দেখো এরপরে তোমার জানতে হবে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের যে ভর আর যে চার্জ, ওদের চার্জ, এটা নিউমেরিক্যাল করার সময় তোমার সব সময় কাজে লাগবে। তাহলে আমি দেখাই যে ইলেকট্রনের চার্জ, দেখো ভর আর চার্জ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। into 10 to the power minus 31 গ্রাম, এটা হচ্ছে তোমার 28 গ্রাম, সরি 9.1 into 28 গ্রাম, এটা হচ্ছে তোমার যে 28 গ্রাম, এটা হচ্ছে সিজিএস এককে। এবার এসআই করতে গেলে কি, গ্রাম থেকে কেজি করতে হবে। তাহলে গ্রাম থেকে কেজি করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি হবে, 9.1 into 10 to the power minus 31, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে এসআই এককে, মাথায় রাখতে হবে। ঠিক প্রোটনের একই ক্ষেত্রে একই রকম ভাবে প্রোটনের ভর কি হবে বলতো, 1.62 প্রোটনের ভর হবে তোমার 1.6725 into 10 to the power 24 minus 24 গ্রাম। আর নিউট্রনের ভর হবে 1.675 into 10 to the power 24 গ্রাম। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এর মধ্যে সবচেয়ে ভর বেশি কার, ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মধ্যে ভর সবচেয়ে বেশি কার। এর দেখো পাওয়ারে 28 আছে, আর এর আছে 24, এরও হচ্ছে 24, তাহলে ভরটা কার সবচেয়ে বেশি, পাওয়ারে এর বেশি, কিন্তু এর আগে নেগেটিভ আছে, তাই এর ভর সবচেয়ে কম। তারপরে আসছে এর ক্ষেত্রে দেখো 1.625 আছে, আর এখানে 1.67 আছে, 7 এর পরে এখানে 2 আছে, আর এখানে 7 এর পরে 5 আছে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ভর বেশি কার, তাহলে নিউট্রন, তারপরে আসছে প্রোটন, তারপরে আসছে ইলেকট্রন। একই রকম ভাবে আমাদের চার্জটাও বার করতে হবে। সেই চার্জটা আমরা কিভাবে বার করব, দেখো একই রকম ভাবে আমাদের চার্জটা বার করতে হবে। একই রকম ভাবে আমাদের চার্জটা বার করতে হবে।
ইলেকট্রনের চার্জ কি আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর যদি আমরা এটা যদি আমরা ইএসইউ এককে লিখি তাহলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইএসইউ। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। একই রকম ভাবে প্রোটনের চার্জ কি হবে? প্রোটনের চার্জ হবে 1.6, একই চার্জ। ইলেকট্রনের যা চার্জ হয় প্রোটনের ক্ষেত্রেও তাই হয়। শুধু কি হয়, ইলেকট্রনের আগে নেগেটিভ বসবে, আর প্রোটনের আগে পজিটিভ। এটা আমার মাথায় রাখতে হবে। আর নিউট্রনের চার্জ কি হয়? নিউট্রন তো নিস্তড়িৎ, তাহলে এর চার্জ সবসময় 0 হবে। তাহলে বোঝা গেল ইলেকট্রনের ভর আর চার্জটা একটু তোমরা মাথায় রাখবে, যে নিউমেরিক্যাল করার সময় সবসময় কাজে লাগতে পারে। এবারে আমাদের নেক্সট টপিক পড়তে হবে যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কি আমরা এখানে পেলাম যে সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে ইলেকট্রন আর প্রোটন। তাহলে আমাকে পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনটা কিভাবে বিন্যস্ত আছে সেটা আমরা রাদারফোর্ড ধারণা দেয় রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এই রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা আমাদের করতে হবে। তাহলে সেখানে কি বলেছে আমি তোমাদেরকে ছবিটা এঁকে নিই। দেখো তোমাদের বইয়ে ছবি ভালো করে দেওয়া আছে, আমি এখানে জাস্ট জিনিসটা একবার বুঝিয়ে দেবো। দেখো এখানে কি বলছে, একটা তেজস্ক্রিয় পদার্থ রেখেছে, সেখান থেকে এই তেজস্ক্রিয় পদার্থটা আর কি হয়, এখানে রাদারফোর্ড আমার কি করেছে, রাদারফোর্ডের এখানে একটা আলফা কণা বিচ্ছুরণ হয়। এই আলফা কণা কোথা থেকে হয় বলতো, যে বিসমার্ক তেজস্ক্রিয় পদার্থ, যে বিসমার্কের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 83 আর ভর হচ্ছে 214। এখান থেকে একটা আলফা কণা, এখানে প্রথমেই নাম হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ। এই আলফা কণাটা কি বলতো, এখানে He2+ আয়নের স্রোত। এখানে হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। এখান থেকে যখন দুটো ইলেকট্রন বার হয়ে যাবে তখন এটা 2+ তৈরি হবে। দেখো আমরা যদি এখানে এমনি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত,
এমনি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2। যদি মাথায় পজিটিভ চার্জটা না থাকে, আমি পজিটিভ চার্জটা না থেকে সেই অবস্থায় দেখাচ্ছি। দেখো এমনি এই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাও 2, ছোট ক্লাসে পড়ে এসছো। আর এর হচ্ছে নিউটন সংখ্যা এখানে 2। যখন এ থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া হবে তখন কি তৈরি হবে? যদি 2 ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি তৈরি হবে? দেখো হিলিয়াম এর ভর সংখ্যা তো এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যাটা নিচে 2 থেকেই যাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাই এখানে 2+ হবে। কি হবে? দেখো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি হতো? সোডিয়াম প্লাস হতো না? ঠিক একই রকম ভাবে এই হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন He2+ তৈরি হয়। তাই এই আলফা কণাটাকেই আমার বলা হচ্ছে He2+ আয়নের স্রোত। যখন He2+ আয়নটা, আচ্ছা আমি এগুলো আগে লিখে দেই। এটা জিঙ্ক সালফেটের একটা প্রলেপ, এটা হচ্ছে Au, এটা ZNS জিঙ্ক সালফেটের একটা, আর এটা একটা ছিদ্রযুক্ত লেড প্লেট। দেখো ছিদ্রযুক্ত লেড প্লেট, এখান থেকে কি বলছে? একটা আলফা He2+ আয়নের স্রোত যখন এই ছিদ্রযুক্ত লেড প্লেটের মধ্যে দিয়ে আমার একটা Au প্লেটে এসে পড়ছে। সোনার একটা প্লেট আছে, এটা খুবই পাতলা। এটা হচ্ছে কতটাই পাতলা দেখো, 0.004 ন্যানোমিটার, এতটাই সূক্ষ্ম। দেখো এটা ভেদ করে যখন যাচ্ছে তখন এটা জিঙ্ক সালফেটের একটা প্রলেপ দেওয়া আছে এখানে, এটা একটা পর্দা। হ্যাঁ, এখানে যখন এই He2+ আয়নের স্রোতটা আসবে না তখন এখানে একটা কি তৈরি করবে? স্ফুলঙ্গ তৈরি করবে। এই স্ফুলঙ্গ থেকে আমরা বুঝতে পারবো যে আলফা কণার যে গতি প্রকৃতিটা না সেটা আমরা বুঝতে পারবো। এইবারে এখানে আমার এই যে আলফা কণার যে বিচ্ছুরণটা হয়েছে যখন Au প্লেটে এসে পড়ছে আর আমরা জিঙ্ক সালফেটে একটা প্রলেপে এর স্ফুলঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি, তা থেকে আমরা 2-3টে সিদ্ধান্তে উপনীত হতে পারি। সেই সিদ্ধান্তগুলো কি? সিদ্ধান্ত থেকে এটাই বোঝা যাচ্ছে যে যতগুলো আলফা কণা আসে, সিদ্ধান্তগুলো আমি এখানে লিখছি, এগুলো একটু মুছে দিই তাহলে আমার সুবিধা হবে। এটা হচ্ছে ZNS জিঙ্ক সালফেটের একটা প্রলেপ। দেখো এবার সিদ্ধান্তগুলো আমি কি কি এক একটা করে আমি তোমাদের বলবো। সিদ্ধান্ত কি? দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণা সোজাসুজি লোহার পাত ভেদ করে বেরিয়ে যাচ্ছে। এই থেকে কি উপনীত হতে পারি একটু ভাবো দেখি তোমরা। এটা থেকে বোঝা যায় যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা কিভাবে বুঝলে? যে এই সোনার পাতে যখন এটা যাচ্ছে, এই ছিদ্রযুক্ত লেড প্লেটের মধ্যে দিয়ে সোনার পাতে যখন যাচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ সবগুলোই প্রায় যে সোজাসুজি পাত ভেদ করে চলে যাচ্ছে। এ থেকে উপনীত হতে পারি যে এর মধ্যে বেশিরভাগ অংশ পুরোটাই ফাঁকা আছে। দেখো, আর দ্বিতীয় সিদ্ধান্ত কি? যে কিছু 2000টার মধ্যে হয়তো একটা যে সামান্য কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাচ্ছে। তাহলে এ থেকে কখন এটা এখানে যে আলফা কণাটা একটা পজিটিভ আয়নের স্রোত। তাহলে এই পজিটিভ আয়ন স্রোত একটু হালকা কোণে যখন বেঁকে যাচ্ছে তাহলে আমাকে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? যে এখানে পজিটিভ চার্জ যুক্ত কোনো একটা কণা নিশ্চয়ই আছে, না হলে তো সামান্য কোণে অ্যাঙ্গেলে বাঁকবে না। যে পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তাহলে এই সামান্য কোণে যখন বেঁকে যাচ্ছে তাহলে আমার দ্বিতীয় সিদ্ধান্ত যে পরমাণুর
মধ্যে পজিটিভ চার্জ যুক্ত কোনো কণা আছে। কোনো বস্তু আছে লিখতে পারি আমি, কণা না লিখে। আচ্ছা, 3 নম্বর সিদ্ধান্ত কি, যে 20,000-20,000টার মধ্যে একটা মাত্র কি এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিটার্ন আসছে। তাহলে বোঝা যায় যে এর কেন্দ্রে এখানে এমন একটা জিনিস আছে যার ভরটা খুব বেশি, এবং সেই ভরে এই হিলিয়াম আয়নটা এখানে অ্যাটাক করার পরে সে রিটার্ন আসছে, যে ওই ভেদ করে ওইদিকে যেতে পারছে না। তাহলে এটা থেকে বলা যায় যে ক্ষুদ্রতম কোনো অংশে পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ যুক্ত কোন ভারী বস্তু আছে। এই ভারী বস্তুটার নাম কি দেয়? এই ভারী বস্তুটার নাম দেয় নিউক্লিয়াস বা কেন্দ্র। তাহলে আমি 3টে সিদ্ধান্ত লিখেছি। দেখো কি, প্রথম সিদ্ধান্ত, বেশিরভাগ আলফা কণা সোজাসুজি সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে। তাহলে এ থেকে কি বোঝা যায় যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। 2 নম্বর সিদ্ধান্ত, সামান্য কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে 2000টার মধ্যে একটা সামান্য অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। তাহলে পরমাণুর ক্ষুদ্রতম অংশে কোনো পজিটিভ চার্জ যুক্ত কোনো কণা আছে, সেই কণাটা, সেই দ্বিতীয় সিদ্ধান্তে আমরা আসলাম। তৃতীয় সিদ্ধান্ত কি, যে পরমাণুর এই AU প্লাসে আঘাত করার পর রিটার্ন আসে একটা কণা, 20,000টার মধ্যে একটা, 20,000টার মধ্যে একটা, এর মধ্যে একটা সামান্য 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিটার্ন আসছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিটার্ন আসার কথার মানে হচ্ছে যে এর খুব ভরটা এতটাই বেশি যে আঘাত করার পর রিটার্ন আসছে। তাহলে তার নাম দেয় যে নিউক্লিয়াস বা কেন্দ্র। তাহলে আমরা পেলাম কি, তাহলে এইবার তাহলে আমার যে আরো একটা সিদ্ধান্ত আমরা বলতে পারি। দেখো নেক্সট আমি যাচ্ছি। দেখো কি, পরমাণুর আর একটা সিদ্ধান্ত হচ্ছে 4 নম্বর সিদ্ধান্ত কি, যে পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্রক থাকে। এই নিউক্লিয়াস কি, কেন্দ্রক বা নিউক্লিয়াস কি, কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। এই পয়েন্টটা আমি একটু পরে আমি ডিসকাস করছি। আর একটা পয়েন্ট আমি আগে বলে নেই, যে পরমাণুর মধ্যে পরমাণুটা দেখাচ্ছে যে নিস্তড়িত, পরমাণুটা নিস্তড়িত বা নিউট্রাল। নিস্তড়িত হতে গেলে আমরা কি জানি যে ওর মধ্যে পরমাণুর নিউক্লিয়াসে কি ছিল, এর আগে পজিটিভ চার্জ যুক্ত কোনো বস্তু ছিল, নিশ্চয়ই তার নেগেটিভ চার্জ যুক্ত কোনো বস্তু আছে। নেগেটিভ চার্জ যুক্ত কোনো বস্তু আছে বলেই তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এই সিদ্ধান্তটা আগে হবে। এই সিদ্ধান্ত থেকে এটা বলা যায় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবার যখন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তার জন্য একটা তোমাকে জিনিস জানতে হবে।
যে ইলেকট্রনগুলি যখন দেখো এর চার্জ পজিটিভ, কেন্দ্রক, এটা হচ্ছে কেন্দ্রক, এর চার্জ যখন পজিটিভ আর এই এর চার্জ কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে আমাকে জানতে হবে যে এর মধ্যে দেখো একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, বিপরীত চার্জ সব সময় পরস্পরকে আকর্ষণ করে, এখানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাকে বলা হয় স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় বল। আর একটা কি থাকে, যখন বৃত্তাকার কক্ষপথে এর আকর্ষণ বল, শুধু স্থির তড়িৎ আকর্ষণ বলটা যদি থাকতো তাহলে কি হতো, যে পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারতো না, কি হতো, যে আকর্ষণ করে আস্তে আস্তে নিউক্লিয়াসে নিয়ে আসতো আর ইলেকট্রনের আর অস্তিত্ব থাকতো না। তাহলে ইলেকট্রনগুলোর যে এই ইলেকট্রনগুলো আমি বলছি যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য একটা বাহ্যিক দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে, এটাকে বলা হয় অপকেন্দ্র বল। দেখো তোমরা এটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যখন একটা ঢিলকে আমি যদি সুতোর সাহায্যে আঙুলে ঘোরাই তখন কি হবে, যদি খুব খুব গতিতে বৃত্তাকার কক্ষপথে ঘোরাতে থাকি তাহলে কি হবে, ঘুরতে ঘুরতে যদি আরো স্পিডে ঘোরাই, যে সুতোটা ছিঁড়ে এই ঢিলটা ছিঁড়ে সুতো ছিঁড়িয়ে বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে অপকেন্দ্র বলটা তখন খুব বেশি হয়ে যাবে। তাহলে ইলেকট্রন যদি খুব স্পিডে ঘুরতে থাকে তাহলে কি, এটা পরমাণু নিউক্লিয়াস থেকে কক্ষপথ থেকে ছিটকে বাইরে চলে যাবে। তাহলে এমন একটা হতে হবে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে গেলে যে এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল আর এটার বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য যে অপকেন্দ্র বল, বাহ্যিক দিকে যে বলটা তৈরি হচ্ছে সেটা ইকুয়াল হতে হবে, না তো কক্ষপথ থেকে ছিটকে যাবে, না তো বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে থাকতে পারবে না। তাহলে আমাকে বলতে পারি যে এই অবস্থায় থাকতে গেলে নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে নিয়ে ঘুরতে গেলে এর মধ্যে একটা স্থির তড়িৎ যে আকর্ষণ বল আর অপকেন্দ্র বলকে ইকুয়াল আর বিপরীত মুখে হতে হবে। এটা যদি এই দিকে কাজ করে এটার এদিকে হতে হবে এবং সমান, সমান ও বিপরীত মুখে। তাহলে আমি বলতে পারি এখানে স্থির তড়িৎ আকর্ষণ বল সমান সমান এই অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল। এবার স্থির তড়িৎ আকর্ষণ বল তোমরা কুলম্বের সূত্র থেকে পড়েছো, কি এটা ফিজিক্সে পড়েছো। স্থির তড়িৎ আকর্ষণ বলটা হচ্ছে আমার F সমান সমান কি পড়েছিলাম, K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কয়ার। যে দুটো চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, দুটো চার্জের সঙ্গে সমানুপাতিক যে ফোর্সটা কাজ করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি আর হয় তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ারের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। এইবারে আমার আরেকটা এবারে আসছে আমার অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলটা তোমরা ফিজিক্সে পড়বে। সেটা কি বলছে, যে এইটার যদি ইলেকট্রনের যদি ভর m হয় এবং এর গতিবেগটা প্রত্যেক মুহূর্তে বৃত্তাকার কক্ষপথের একটা গতিবেগ আছে, গতিবেগটা যদি v হয় তাহলে যে বলটা কাজ করে, যেটা অপকেন্দ্র বলটা কাজ করে, সেই অপকেন্দ্র বলটা কি হবে,
এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমার দুটো সূত্র, একটা স্থির তড়িৎ আকর্ষণ বল, এই সূত্র দ্বারা যাবে যে কুলম্বের সূত্র কে ইন্টু কিউ ওয়ান ইন্টু, সরি এটা কিউ টু হবে, এটা কিউ টু হবে। তাহলে এফ সমান কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। এখানে কিউ হচ্ছে দুটো বস্তুর চার্জ, আমরা পড়েছি না 11-এ, দুটো বস্তুর চার্জ যদি Q1, এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয় এবং তাদের মধ্যবর্তী যদি দূরত্ব r হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী F সমান সমান K ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। আর এখান থেকে আমরা পড়েছি যে অপকেন্দ্র বল F সমান সমান mv স্কয়ার বাই r। তাহলে যখন ইলেকট্রন যদি পারমাণবিক সংখ্যা, আমি যদি পরমাণু নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা যদি আমরা জেড ধরি আর এই পরমাণুর প্রোটনের চার্জ যদি ই ধরি, তাহলে পরমাণু নিউক্লিয়াসের চার্জ হয় জেড ইন্টু ই। আর যদি ইলেকট্রনের চার্জ ই হয়, তাহলে দুটো বস্তু, একটা হচ্ছে চার্জ হচ্ছে Q1 এর জায়গায় হবে জেডি আর Q2 এর জায়গায় হবে ই, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এই সূত্র থেকে বলতে পারবো জেড আর এইটা এফ সমান সমান এটা। তাহলে এটা গুণ করলে কি হয়, জেড ইন্টু ই স্কয়ার বাই আর স্কয়ার। আর এটা তো আমরা জানি যে অপকেন্দ্র বল সমান সমান এফ সমান সমান এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই স্থির তড়িৎ আকর্ষণ বল আর অপকেন্দ্র বলটা সমান হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে জেড ই স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান এই স্থির তড়িৎ আকর্ষণ বলটা সমান সমান কি, এই অপকেন্দ্র যে বল, কেন্দ্র বহির্মুখী যে বলটা কাজ করছে, সেটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। সরি, আমরা এখানে কেটা বসাইনি, কে এখানে তাহলে কে আসবে। দেখো কুলম্বের সূত্র কে ছিল, তাহলে এইবার আমাকে এই সূত্রটাই আমরা উপনীত হতে পেরেছি। এই সূত্রটা আমরা তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানতে পেরেছি। এবার এখানে দুটো কেস একটু মাথায় রাখতে হবে, যদি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে তখন আসবে। তোমার যে কে এর মানটা কি, কে এর মান সিজিএস এককে কি হবে আর এসআই এককে কি হবে, সেটা আমাদের জানতে হবে। সিজিএস এককে কে এর মান হচ্ছে সিজিএস এককে কে সমান সমান হচ্ছে 1, আর এসআই এককে কে এর মানটা হবে 1/4 পাই এপসাইলন নট। এটা পারমিটিভিটি, এটা তড়িৎ ভেদ্যতা বলা হয় এই এপসাইলন নটটাকে, এটা তোমরা ফিজিক্সে পড়ে এসছো। তাহলে এখানে যদি সিজিএস পদ্ধতিতে বলে, তাহলে এটার মান কি আসবে, কে এর মান 1 হয়ে যাবে জেড ই স্কয়ার বাই আর স্কয়ার আর এম ভি স্কয়ার বাই আর সমান সমান। আর একটা কি আসবে, যদি এসআই দেয়, কে এর জায়গায় কি বসে যাবে 1/4 পাই এপসাইলন নট। তাহলে আমি সেই সূত্রটা তোমাদের আমি কোথায় বসাচ্ছি, দেখো এখান থেকে আমি কি কোথায় আসতে পারি। দেখো এখানে যদি সিজিএস এ আমরা করি, এখানে তাহলে কে এর মান 1 হয়ে যাবে, তাহলে কি হবে জেড ই স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান এম ভি স্কয়ার বাই আর। এই একটা সূত্র আসলো। আর একটা যদি এসআই তে বলে, তখন কে এর মানটা কি বসবে 1/4 পাই এপসাইলন নট। তাহলে কি হবে, জেডটা জেড বসে গেল, ই স্কয়ার বসে গেল, আর কে জায়গায় কি বসবে 1/4 পাই এপসাইলন নট। তাহলে 1টা লিখছি না, 4 পাই এপসাইলন নট। আর এটার আর আগে ছিল, তাহলে আর স্কয়ার, আর এটা থাকবে এম ভি স্কয়ার
বাই আর। তাহলে এই দুটো সূত্রে আমরা আসতে পেরেছি। তাহলে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কি কি জানতে পেরেছি একবার সামারাইজ করে দেই। যে প্রথমে কি ছিল, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। বেশিরভাগ দেখো যখন আমরা পড়েছিলাম আলফা কণার, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা আমরা যখন পড়েছিলাম তখন কি দেখেছিলাম, প্রথম সব কণাগুলো বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগ অংশ ফাঁকা। 2 নম্বর কিছু কিছু অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। সেটা কি, যেহেতু এটা আলফা কণা পজিটিভ চার্জের স্রোত, তাহলে পজিটিভ চার্জ যুক্ত কোনো কণা এই প্লেটের মধ্যে আছে, সেটাকে ভেদ করে পরমাণুর মধ্যে আছে, সেটাকে বিকর্ষণ করে সামান্য ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। আর 3 নম্বর কি ছিল, যে 20,000টার মধ্যে একটা 180 ডিগ্রিতে রিটার্ন আসে। তাহলে পরমাণুর মধ্যে এমন ভরওয়ালা কোনো যুক্ত বাল্কি কোনো মানে বাল্কি ভরের কোনো গ্রুপ আছে যেটাকে ও ভেদ করে নিয়ে যেতে পারছে না 180 ডিগ্রিতে। সেটাকে কি বলা হচ্ছে, পরমাণু নিউক্লিয়াস। সেটা খুব ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত থাকে, আর বেশিরভাগ অংশ ফাঁকা। আর একটা কি ছিল, পরমাণু আচ্ছা এটা হয়ে গেল। এর পরে কি পড়েছিলাম, পরেরটা হচ্ছে পরমাণু নিস্তড়িত। এটা আমরা জেনেছিলাম যে পরমাণু নিস্তড়িত কখন হবে। পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আমরা জেনেছিলাম যে পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ। দ্বিতীয় পরীক্ষা মানে সামান্য ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছিল, এটা থেকে আসলাম। এইবারে যে এটা নিস্তড়িত তখনই বলবো যেহেতু পজিটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জওয়ালা গ্রুপ কোনো কিছুই আছে এর মধ্যে, সেটাই হচ্ছে ইলেকট্রন, যে কে নিউট্রাল করছে, সেই জন্য বলা হচ্ছে নিস্তড়িত। এবার তাহলে এটা বলা যাচ্ছে। এবার এর পরের পয়েন্টটা কি ছিল, যে পরমাণুর যে নিউক্লিয়াসকে আবর্তন করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এটাকে আসলাম। আচ্ছা এই হয়ে গেল। তারপরের কি পয়েন্ট, তারপরের পয়েন্ট আর কিছুই ছিল না, একটাই ছিল যে এটা দেখো, যে পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ইলেকট্রনকে বৃত্তাকার কক্ষপথে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। আমি ঢিল দিয়ে সুতো বেঁধে ঘোরানোর উদাহরণটা তোমাদের বোঝালাম, যে এটা একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। ঢিলটা কি সবসময় চাই খুব স্পিডে যদি ঘোরাই সুতোকে ছেড়ে ও বাইরের দিকে চলে যাবে সুতোকে, সেটাকে বলা হয় অপকেন্দ্র বল বা কেন্দ্র বহির্মুখী বল। আর একটা ভেতরের দিকে বল কাজ করে, যেহেতু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, সেটা হচ্ছে স্থিরতড়িৎ আকর্ষণ বা কুলম্ব বল। এরা ফিজিক্সে তোমরা ক্লাস 11 পড়ে এসেছো যে কুলম্বের সূত্রটা জানি k × q1 + q2 / r²। আর যেটা অপকেন্দ্র বল mv²। পরমাণু নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকলে এই দুটো স্থিরতড়িৎ আকর্ষণ বল আর অপকেন্দ্র বল সমান হতে হবে। সমান হতে গেলে তাহলে আমি লিখতে পারি যে এই বলটা আর এই বলটা সমান। সে একই রকম ভাবে কি চার্জের পরিমাণ, নিউক্লিয়াসের চার্জ z × e, মানে পারমাণবিক সংখ্যা যদি z হয় তাহলে এর চার্জের পরিমাণ যদি e হয় আর ইলেকট্রনের চার্জ যদি e হয়, তাহলে এই সূত্রে আমি যদি এইভাবে বসাই তাহলে এখানে এটা আসে। এইবার আমার k এর মানটা আমরা জানি না, k যেহেতু একটা ধ্রুবক রাশি তাই k এর মান এখানে সিজিএস পদ্ধতিতে 1 ধরে নেওয়া হয়, আর এসআই পদ্ধতিতে কি 1/4πε0। তাহলে আমি সেটা থেকে যদি আসি, আমার লাস্ট রাদারফোর্ড থেকে আমরা জানতে পাচ্ছি যে এটা তোমার মাথায় রাখতে হবে যে d²/r² = mv²/r। এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। আর এটা 1/4πε0 এর মানটা বসালে এটা আসবে এসআই পদ্ধতিতে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের রাশিমালা, তার গতিবেগ, তার এনার্জি প্রত্যেকটাই পরের ক্লাসে নেক্সট ক্লাসে আমি বার করব। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।